নিঃসংকোচে সেটা প্রমাণিত হয়েছে। এখন সেই ক্ষেত্রে সমস্ত দেশের মানুষের গণদাবি ছিল যেখানে সর্বোচ্চ শাস্তি যেভাবে বাচ্চু রাজাকারের হয়েছে মৃত্যুদণ্ড, এখানেও সে মৃত্যুদণ্ড হবে। যখনই সেটা মৃত্যুদণ্ড না হলো তখনই কিন্তু সেই জিনিসটা আমরা জেনেছি। আমি যে প্রশ্নটা ঘুরিয়ে দিতে চাই, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি আসে সেই ব্যাপারে আপনার বক্তব্য না, জামাতের রাজনীতি বা আওয়ামী লীগের বক্তব্য? আওয়ামী লীগের ব্যাপার হলো যেভাবে এখন গণজাগরণ সৃষ্টি হয়েছে জামাতের বিরুদ্ধে, আমাদের আর রিটার্ন করে কোনো ওয়ে নেই। দের ইজ নো ওয়ে টু রিটার্ন। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। রতন ভাই, আপনার কাছে যাবো। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের যে কথা বলা হয়েছে সেই ব্যাপারে যদি আপনি বলেন। প্রথমত বাংলাদেশের অস্তিত্বের বিরোধিতা করার কারণেই জামাতের তো নৈতিক অধিকার নাই এই দেশে রাজনীতি করার। এবং আপনারা জানেন যে স্বাধীনতার পর জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল। আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? জনগণ পরাজিত করে, শাসকরা আশ্রয় দেয়। ৭১ ধর্মান্ধ শক্তিকে আমরা পরাজিত করেছিলাম, শাসক গোষ্ঠী তাকে আশ্রয় দিয়েছে। ৯০ আমরা স্বৈরাচারকে পরাজিত করেছিলাম, শাসকরা আশ্রয় দিয়েছিল। ৯৯ সালে জাহাঙ্গীর ইমামের নেতৃত্বে গণ আদালত গঠন করে তাদেরকে আমরা দায়ী করেছিলাম যে তারা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী শাসক গোষ্ঠীর আশ্রয় এবং প্রশ্রয় পেয়েছে। এইবার প্রজন্ম চত্বর কিন্তু একটা কথা বলেছে, তারা সমস্ত ধরনের প্রকাশ্য এবং গোপনতাদের বিরোধী। প্রকাশ্যভাবে তারা জামাতের বিএনপির সঙ্গে যেমন আছে, অপ্রকাশ্যভাবে কারোর সঙ্গে থাকার যদি কোনো সম্ভাবনা তরুণ প্রজন্ম দেখেছে বলেই তারা কিন্তু ফুঁসে উঠেছে। ফলে প্রকাশ্য এবং গোপনতা দুইটার বিরুদ্ধে কিন্তু এরা একটা রায় ঘোষণা করেছে আমাদের তরুণ প্রজন্ম। তবে আমি যেটা একটু বলতে চাই যে এই যে ঘটনাটা ঘটছে এর মধ্যে আরেকটা ইন্ডিকেশন কি আছে যে এমন একটা অস্থিরতা তৈরি করো যা ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যেতে পারে। ফলে সে কারণে হঠাৎ করে এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু ঠিক মিলছে না, অনেক হিসাবের সঙ্গে মিলছে না। ফলে সে ব্যাপারেও আমার মনে হয় তরুণ প্রজন্ম আবার দাঁড়াবে। যে আমি একটা নীলুফার চৌধুরী মনিরকে জিজ্ঞেস করবো যে বিএনপি তাহলে জামাতকে বাদ দিয়ে একা রাজনীতি করবে কিনা, প্রশ্নটি এইখানে আসলে বিএনপি একটা ইস্যু নিয়ে জামাতের সাথে 18 দলের একটা জোট করেছে। সেই ইস্যুটা এটা কিন্তু কোনো যুদ্ধাপরাধী নিয়ে জোট করা হয় নাই যে এদেরকে বিচার করতে পরে বলা হচ্ছে ভয়টা পাচ্ছে। আমি সেটার সাথে বলছি, বিএনপির যে কথাটা হচ্ছে জামাত কিন্তু অলরেডি আওয়ামী লীগের গোলে পা দিয়ে ফেলছে, আওয়ামী লীগ নিয়ে ফেলেছে, এটা আমাদের কথা। তো জামাতকে নিয়ে যে ভয়টা বিএনপি, আজকে যেমন আমরা 90 অভ্যুত্থানের রাজনীতি করেছি, এখানে মাহি ভাই করেছে, এখানে অনেকেই করেছে, রনি ভাই করেছে, আমাদের আজকে সিএসআরএস নাই। বিকজ স্বৈরাচার যাকে আমরা হটিয়েছি সে সরকারের মদতে আরামে লুটেপটে খাচ্ছে। ঠিক সেই একই অবস্থা যে আবার যে জামাতকে আওয়ামী লীগ নিবে না, তো তোমারটা আমি খাই আর আমারটা আল্লাহর দোহাই, এটা হলে তো হবে না। আওয়ামী লীগ তো একবারও কিছু বলে না। এই ফুলের মালা দিচ্ছে জামাত, পুলিশ ফুল নিচ্ছে, আবার পরের দিনই পিটাচ্ছে। জামাতের আমার কাছে সমস্ত মানুষ পৃথিবীর একরকম। জামাতের একজনের বাচ্চা মারা গেলেও তার মায়ের যতটা কষ্ট, আমাদের একজন রাজীব মারা গেলেও তার মায়ের ততটাই কষ্ট। মানুষ হিসেবে আমি যদি সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই, তো সেই জায়গাটা আমি বলি জামাতের রাজনীতি থাকলো না, গেল গভর্নমেন্ট, এইখানে হা জয়যুক্ত হয়েছে 3 বার 4 বার বললে কিন্তু একটা বিল পাস হয়ে যায়। এত ক্ষমতা, তাহলে কেন এই বিলটা এখনো পাস করছে না? 4 বছর চলে গিয়েছে। বর্তমান সরকার এত ক্ষমতা, কেন একটা দিনে 4 মিনিটে ঢাকাকে 2 ভাগ করেছে? 16 মাসে তত্ত্বাবধায়ক বিলকে বাতিল করে দিয়েছে, 50 সংশোধন করেছে, তাহলে কেন পারে না আপনার হরতালকে বন্ধ করে দিতে? তো এই জন্য আবার বলছি যে এখন যারা এই যে গিনিপিগের মতো আমরা আছি, যারা ওই শাহবাগ চত্বরে, আমি আবারও বলছি, উনি যে কথাটা বললেন যে এই 15-2 কোটি ভোটাররা যে ভোট দিয়েছিল, যদি তারাই হয়ে থাকে, বুমেরাং হতে কিন্তু বেশি সময় লাগে না। 75 সালে কেউ বিএনপি করতো না, জন্ম হয় না। এই প্রশ্নটি খুঁজতে চাই যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে, কারণ এই পার্লামেন্টে কিন্তু জামায়াতের মেম্বার হয়ে গেছে। এই যে আইনগত কোনো সমস্যা হবে কিনা, আপনি যদি মাইক্রোফোনে কথা বলেন। এখানে 3 ভাবে এটা করা যায়। যে প্রশ্নটা পিয়ার প্রথমেই আমার মনে টাচ করেছেন যে 111 না, ইউএসএ যখন এই একটা টেররিস্ট অ্যাক্ট হলো তখন বিশ্বজুড়ে ইউএস একটা ইনিশিয়েটিভ নিল সকল দেশগুলোর সঙ্গে, যে দেশগুলো একটু এখানে আপনার একটু বর্ডার লাইনে আছে, এবং বাংলাদেশে একটি সন্ত্রাস দমন আইন হয়েছিল 2009, এবং এটার আন্ডারে কিন্তু জেএমবি হারকুতুল জিহাদকে ব্যান করা হয়েছে। এবং শুধু ব্যান না, তাদের বিভিন্ন যে সংগঠনগুলো আছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের বিভিন্ন যেগুলো আছে এই আইনে সেই ক্ষমতা আছে। তো আমাদের সংসদ সদস্য তারা জানবেন যে নতুন আইন প্রণয়নের কোনো প্রয়োজন নাই। এই আইনে কিন্তু জামাত এবং জামাতের সঙ্গে যে সহযোগী সংগঠনগুলো আছে যারা সন্ত্রাস করছে প্রকাশ্যে, তাদেরকে ইমিডিয়েটলি এখনই আইন আছে যদি পলিটিক্যাল উইল থাকে। পলিটিক্যাল উইল কিন্তু যারা মালিক পক্ষ, এদেশে যারা মালিক তাদের আছে, কিন্তু মালিকের প্রতিনিধির
চ্যালেঞ্জ করে দিলাম আওয়ামী লীগ মালিকদের প্রতিনিধি যারা তাদের পলিটিক্যাল উইলটা ব্যান করে দেয়। বিএনপি সেইকে সাপোর্ট দিবে কিনা পার্লামেন্টে একটু শেষ করে, এটা হচ্ছে একটি উপায়। আরেকটা যেটা উপায় আছে, আপনার যখন কেয়ারটেকারের আমলে একটি পিপলস রিপ্রেজেন্টেশন অর্ডার আরপিও একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল প্রত্যেক রাজনৈতিক দলগুলোকে নিবন্ধীকরণ করতে হবে এবং নিবন্ধীকরণের অযোগ্য সেই দলগুলোই যাদের নিজস্ব গঠনতন্ত্র আমার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। 2 নম্বর অযোগ্যতার কারণ হচ্ছে তারা যদি কোনো কমিউনাল অর্গানাইজেশন হয়। 3 নম্বর অযোগ্যতার কারণ হচ্ছে তারা যদি বৈষম্য করে নারী পুরুষ ধর্ম বর্ণ ভিত্তিতে গোত্রের ভিত্তিতে। এবং 4 নম্বর অযোগ্যতার কারণ হচ্ছে তাদের যদি বিদেশে কোনো শাখা প্রশাখা থাকে। এই 4টাতেই কিন্তু জামাত চ্যালেঞ্জ করা হয়েছে এবং এটা চ্যালেঞ্জ করেছিল আমাদের দেশের যারা ইসলামিক চিন্তাবিদ, পীরজাদা, সুফি এবং আলেম। তারা মনে করেছেন যে জামাতি কিন্তু আসলে ইসলাম বিদ্বেষী এবং যারা সুফি আলেম পীরজাদা তারা রাস্তায় ভাঙচুর করেন না বলে তাদের ভয়েসটা আনফরচুনেটলি ট্রাইব্যুনালে এখন নতুন আইন হয়েছে। এটা আরাফাত আপনি বলেন যে সেখানেও একটা জামাতকে বিচার করার যে একটা নাকসি সংগঠন হিসেবে বাতিল করার সুযোগ আছে, অনেকগুলি সুযোগ আছে। আমি একটা জিনিস বলতে চাই, সরকার কেন করে ফেলছে না যে বিষয়টি আসলো, এখানে আমি সরকার তো ট্রাইব্যুনাল তৈরি করে বিচারের প্রক্রিয়া শুরু করেছে, করার পরে যেভাবে কিছু কিছু রাজনৈতিক দল থেকে স্পেশালি প্রধান বিরোধী দল এবং তাদের জোটের জায়গা থেকে যে ধরনের বিরোধিতার মুখে পড়েছে, ব্যান করে দিলে আবার যে সেই বিরোধিতার মুখে পড়বে না তার কি গ্যারান্টি দিবেন? এই জন্য সরকারের কাছে আমাদের দাবি সরকার আমি আসছি না 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 বিএনপি যে করবে না জামাতকে নিয়ে, জামাতকে আন্ডারগ্রাউন্ডে মানে তাদেরকে মানে তাদের লেবাসী নিয়ে করবে না, যেভাবে তারা জামাতের সাথে সুর মিলিয়ে এই যে এই ট্রাইব্যুনালকে মেলাইন করার জন্য যে ধরনের কার্যক্রম তারা চালিয়েছে আমরা তো দেখেছি। এবং আরেকটি জিনিস দেখুন, যেটি বলা হচ্ছে যে রাজনৈতিক নেতারা ওখানে কেন যাবে না, আমি পার্সোনালি মনে করি সকল দলের সব রাজনৈতিক নেতারা ওখানে যাওয়া উচিত এবং যারা এখনো যাননি তারা যান এবং যারা যেতে পারছেন না এবং যারা পারছেন তাদের মধ্যে কিন্তু সীমারেখা টানা হয়ে যাচ্ছে। অমির রহমান পিয়াল যে কথাটি বলেছে 71 প্রশ্নে খুবই ম্যাচিওরলি, যদিও ফাঁসি চাই দাবি, কিন্তু 71 প্রশ্নে যে বিভক্তি তৈরি হয়েছিল সেই জায়গাতে আবার 71 প্রশ্নে তারা দাঁড়াচ্ছেন, কিন্তু 71 চেতনার প্রশ্নে সেখানে কোনো পক্ষ বিপক্ষ এবং কোনো অ্যাকোমোডেশনের সুযোগ নাই। এবং এই প্রশ্নে তারা যে শক্তভাবে দাঁড়িয়েছেন স্লোগানের মধ্য দিয়ে, দাবির মধ্য দিয়ে, প্রত্যেকটি তাদের জেস্টারের মধ্য দিয়ে, সেখানে যারা 71 থেকে যত দূরে তারা তত বেশি অ্যাকোমোডেট হতে অস্বস্তি ফিল করবেন, এটাই স্বাভাবিক। কাজে এখানে আমরা মনে করি যারা কাছাকাছি আছেন তারা অটোমেটিক্যালি অ্যাকোমোডেট হয়ে যাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ জামাতের সাথে সমঝোতা করবে কি করবেন এটা আওয়ামী লীগের উপরে ছেড়ে দেন, জনতা তার বিচার করবে। আপনি আপনার স্ট্যান্ডটা ক্লিয়ার করেন এখন আগে, আপনি তাকে ছাড়ছেন কিনা। আপনি এবার আজকে বলেন যেখানে আমরা যারা আছি কারা কারা অন প্রিন্সিপাল জামাতের নিষিদ্ধের পক্ষে আছে, এটা আমরা হাত তুলি সবাই। মানে এখানে অনেক রিয়ালিস্টিকলি অনেক ইস্যু আমরা উঠাবো, এটা সমস্যা হতে পারে হোয়াট এভার, বাট অন প্রিন্সিপাল আছে কিনা। গভর্নমেন্টকে যেটা শাহবাগ চত্বর ধরেছে সেটা গভর্নমেন্টকে কাঠগড়ায় দাঁড় করেছে, গভর্নমেন্টকে ছাড়বে না, আওয়ামী লীগকে ছাড়বে না, এত সহজ না। তারা যদি ব্যান না করে, অনেকগুলি ফর্মুলা এখানে বাতলে দেওয়া হয়েছে, সো তারা কিন্তু কাঠগড়ায় আছে, তাদের এটা করতে হবে। এই আলটিমেটাম দেওয়া হচ্ছে, আমি একটু বলি। কাজে আমার কথা হচ্ছে আমরা আওয়ামী লীগ কি করলো না করলো লিভ ইট অন টু দ্য পিপল, জনগণের উপরে ছেড়ে দেন। আমি কি করছি, আদার পলিটিশিয়ানস, লেট আস ডু মানে লুক ইট আওয়ারসেলফ। আমরা এখনই জননীকে মনে করেন যে জামাতকে যদি নিষিদ্ধ করা হয় জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, চোরা করতে হামলা চালাবে। আমি জামাতকে পলিটিক্যালি সোশ্যালি কালচারালি অপান্তীয় করা, অপ্রয়োজনীয় করে তোলা যায়, কিভাবে করবেন সেটা? মিশরে কিন্তু মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল, তার আগে যখন ক্ষমতায় চলে। আপনাকে আমি বলি, যদি আপনি তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে ব্যান করেন এবং তাদের লাইফ লাইন কাটা শুরু করেন, তারা উইকেন্ড হয়ে যাবে। ইভেন্চুয়ালি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে নাৎসি পার্টির মতন আপনি ইভেন্চুয়ালি যদি বাতিল করেন, তাদের কমপ্লিটলি তাদের নেতৃত্ব, বিভিন্ন লেয়ারে যে নেতৃত্ব সবগুলো আপনি জানেন। জার্মানি কিন্তু নাজি পার্টি কিন্তু নিষিদ্ধ করা হয়নি, এটা ছিল ইউএসএ ফ্রেমিং। তারা বলেছে এই ফ্রেমের মধ্যে কে পলিটিক্স করতে পারবে, কে নাজি শব্দটাও এখানে নাই। ফ্রেমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কারণে তারা অন্য পার্টিতে নাম হিসেবে চলে আসতে পারে, পুরো পার্টির নাম এখানে ছিল না। না যদি বলে আপনি একটু আমরা ক্লারিফাই করতে চাই, আমরা জামাত এবং শিবিরের যে বিধ্বংসী রাজনীতি তার বিপক্ষে আমরা কে কে এখানে অবস্থান নিচ্ছি বা নিতে চাই, পরিষ্কার করা দরকার। সেটা পরিষ্কার আমাদের সাংবাদিক সাহেব যে পরিষ্কার করতে বললেন সেই জিনিসগুলো আরো জটিল করে বলা হলো, এর মধ্যে ঢুকানো হলো নামাজের বিরোধী অনেক কিছু, সেগুলো দরকার ছিল না। যে আপনাদের ইয়ে করে আমি বলতে চাচ্ছি যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি যদি বললেন যদি আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, এর কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এখানে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সুযোগ নাই।
জামাতকে যদি ব্যান করা হয় তখন তারা আইনের বাইরে চলে যাবে। তখন তারা যদি কোনো আন্দোলন করতে চায় কিংবা কোনো চোরাগোপ্তা কিছু করতে চায় তখন রাষ্ট্রকে চ্যালেঞ্জ করবে। এবং যেভাবে 60-এর দশকে যে কমিউনিস্ট আন্দোলন যারা চৈরিকপন্থী ছিল, বিভিন্ন ধরনের সন্ত্রাস করেছিল, তাদের কিন্তু বিলীন করা হয়েছে। জামাত কিন্তু সেই অধিকার